শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি। লিখনীতে আয়াত বিনতে নূর। পর্ব সংখ্যা ২৪। অহনার বাড়িটা ২ তলা, খুব বেশি বড় না, কিন্তু চোখে পড়ার মতো সুন্দর। বাড়িটা জুড়ে একটা পরিপাটি ছাপ, যেন প্রতিটা জিনিস নিজের জায়গায় নিজের মতো করে আছে। না অতিরিক্ত সাজ, না অগোছালো কিছু, সবকিছুতেই একটা শান্ত ভদ্র পরিবেশ। রিয়া ড্রয়িং রুমে এসে বসতেই শিউলির রহমান বিষয়টা খেয়াল করলেন। এতক্ষণ তো মেয়েটা রুমেই ছিল। মায়া মেশানো কণ্ঠে তিনি বললেন, কি হলো মা, রুম থেকে বের হয়ে এলে যে? রিয়া মুচকি একটা হাসি দিল, চোখে মুখে ভদ্রতা আর লাজুক ভাব। নরম স্বরে বলল, আসলে আন্টি, ভাইয়া আসছে আমাকে নিতে, তাই। শিউলির রহমান একটু অবাক হলেন, আবার মনে মনে হয়তো ভাবলেন, আরে, একটু থাকলে মন্দ হতো না। তিনি স্নেহভরা গলায় বললেন, আজকে রাতটা থেকে যেতে পারতে মা। রিয়া আবারও মিষ্টি করে হাসলো, হালকা মাথা নিচু করে বলল, আসলে আন্টি, আমাকে বা নিশিতাকে একা কখনো বাড়ির বাইরে থাকতে দেওয়া হয় না। অনেকক্ষণ তো থাকলাম আন্টি, আরেকদিন আসবো না হয়। এই কথার ভেতরেই ছিল পরিবেশের শাসন, ভালোবাসার দায়িত্বের ছাপ। শিউলি রহমান আর জোর করলেন না, বরং সন্তুষ্ট ভঙ্গিতে বললেন, আচ্ছা মা, তবে মাঝে মাঝে কিন্তু এসো। রিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ঠিক তখনই রিয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ পড়তে বুঝলো রাজীব ভাইয়া। রিয়া দ্রুত ফোনটা রিসিভ করলো। উপাস থেকে রাজীব বলল, কই তুই? আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি। রিয়া তাড়াতাড়ি জবাব দিল, আচ্ছা ভাইয়া, আমরা আসছি, বলে আর দেরি না করে কলটা কেটে দিল। রিয়া উঠে দাঁড়িয়ে শিউলি রহমানকে এবং বাড়ির সবাইকে ভদ্রভাবে বিদায় জানালো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজা খুলে বাইরে থেকে ঢুকলেন অহনার বাবা সাইফুল ইসলাম। রিয়াকে দেখে মুখে স্বাভাবিক হাসি ফুটে উঠল তার। বললেন, আরে রিয়া মাঝে, কেমন আছো? রিয়া সঙ্গে সঙ্গে সম্মান দেখিয়ে বলল, জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সাইফুল ইসলাম স্নেহভরা চোখে তাকিয়ে বললেন, ভালো ভালো ভালো। তারপর আবার জিজ্ঞাসা করলেন, তা কোথায় যাচ্ছ মা? এসো, রাতের খাবারটা আমাদের সাথে খেয়ে যাও। এই বাড়িটায় অতিথিকে আপ্যায়ন করা যেন অভ্যাসেরই অংশ। রিয়া বিনয়ের সঙ্গে বলল, না আঙ্কেল, ভাইয়া এসে দাঁড়িয়ে আছে, অন্য একদিন আসবো, আজ আসি। সাইফুল ইসলাম বুঝলেন, আর জোর করলেন না, শুধু মাথা নেড়ে সম্মতি দিলেন। অহনা তখন বলল, আব্বু, আম্মু, আমি রিয়াকে এগিয়ে দিয়ে আসছি। সাইফুল ইসলাম আবারও মাথা নেড়ে সম্মতি জানালেন। এরপর ভেতরে চলে গেলেন। অহনা আর রিয়া একসাথে বাইরে এসে দেখল রাজীব গাড়ির পাশে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, হাত ভাঁজ করা, চোখে চিন্তার ছাপ। অহনা আর রিয়াকে একসাথে আসতে দেখে রাজীব সোজা হয়ে দাঁড়ালো আর দুপা এগিয়ে এসে বলল, তারপর রিয়ার দিকে তাকিয়ে বলল, যা, গাড়ির ভেতর গিয়ে বস, আমি আসছি। রিয়া অহনার দিকে তাকালো, চোখে কৃতজ্ঞতা আর বন্ধুত্বের ছোঁয়া। হালকা হেসে বলল, আচ্ছা তাহলে যাই আমি, আর পরশুদিন তো কলেজে দেখা হবে, তাড়াতাড়ি আসিস। অহনা ছোট করে শুধু বলল, আচ্ছা। এর বেশি কিছু বলার দরকার পড়ল না, দুজনেই বুঝে গেল একজন আরেকজনের কথা। রিয়া ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ভেতরে গিয়ে বসল। রাতের নিস্তব্ধতার মাঝে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দটা মনে করিয়ে দিল আরেকটা দিনের আরেকটা অধ্যায় শেষ হয়ে এলো। রিয়া চলে যেতে হঠাৎ রাজীব অহনার হাতটা শক্ত করে ধরে ফেলল। অপ্রত্যাশিত এই আচরণে অহন চমকে উঠে বিরক্ত গলায় বলল, সমস্যা কি আপনার, আমার হাত ধরেছেন কেন? রাজীব কোনো জবাব না দিয়ে শুধু ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি খেলিয়ে নিল। তারপর হালকা গলায় বলল, রাতে কল দিব। অহনা কিছু বলার আগেই রাজীব আবার বলতে শুরু করলো, না ধরলে কিন্তু একদম বাসার সামনে চলে আসবো। এই কথা বলে সে অহনার হাত ছেড়ে দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। মুহূর্তের মধ্যে গাড়ির ভেতরে উঠে দরজা বন্ধ করলো। অহনা হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। রাজীব গাড়ির ভেতর থেকে একবার অহনার দিকে তাকিয়ে চোখ টিপ দিল, তারপর গাড়ি স্টার্ট দিয়ে সোজা সামনে এগিয়ে গেল। আর অহনা, সে যেন কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারল না। তারপর নিজের সাথে বিড়বিড় করলো, এই লোকটা কি আমার সাথে ফ্লার্ট করলো নাকি? কি আজব লোক রে বাবা। আর কিছু না ভেবে মাথা ঝাঁকিয়ে সবার বাড়ির ভেতর ঢুকে পড়ল। এদিকে রাজীব রিয়াকে নিয়ে বাড়ি ফিরল। তখন বাড়ির প্রায় সবাই যে যার রুমে, শুধু আফিয়া চৌধুরী বসেছিলেন ড্রয়িং রুমে রিয়ার অপেক্ষায়। রাজীব আর রিয়া ঘরের ভেতর ঢুকতে আফিয়া চৌধুরী উঠে এসে রিয়াকে উদ্দেশ্য করে বললেন, অহনার বাড়ি গিয়েছিস, ভালো কথা,
কিন্তু কাউকে বলে যাবি না? আমাদের চিন্তা হয় না? রিয়া চুপ করে রইল। এখন ভালো করেই জানে একটা কথা বললেই সেটা জবাবে 10 গুণ বেশি কথা শুনতে হবে। রাজীব পরিস্থিতি সামলাতে বলল, সামনে এগিয়ে এসে বলল, আম্মু, ওর কোনো দোষ নেই। ওর ফোনে চার্জ ছিল না, তাই কাউকে জানাতে পারিনি। তুমি রাগ করো না, আমি ফ্রেশ হতে গেলাম। আফিয়া চৌধুরী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি সবার জন্য খাবার বাড়ছি। রিয়া আর রাজীব তাদের রুমে চলে গেল। কিছুক্ষণ পর আফিয়া চৌধুরী মেয়েদের ডেকে খাবার সার্ভ করার নির্দেশ দিলেন। ধীরে ধীরে সবাই ড্রয়িং রুমে এসে হাজির হলো। একসাথে টেবিলে বসলো সবাই। তারপরে সিঁড়ি বেয়ে নিচে নামলো ফারিস। গিয়ে নিচে বরাদ্দ করা চেয়ারে বসলো, চুপচাপ গম্ভীর মুখে। আফিয়া চৌধুরী আর আমিনা চৌধুরী খাবার পরিবেশন করতে শুরু করলেন। হঠাৎ করে আমিনা চৌধুরী বিরক্ত গলায় বললেন, নিশি কোথায়? মেয়েটাকে নিয়ে আর পারি না। সারাদিন রুম থেকে বের হয়নি, এখন আবার খেতেও আসেনি। এই কথা শুনে রিয়ার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। হাতের চামচটা কেঁপে উঠলেও সে কিছু বলল না। চুপচাপ চোখ নামিয়ে খাবার খেতে শুরু করলো, মনের ভিতরে অজানা একটা শঙ্কা আর চাপা ভয় নিয়ে। কিছুক্ষণ পর উপরতলা থেকে ধীরে ধীরে নামলো নিশিতা। সিঁড়ির প্রতিটা ধাপে নামার সময়ও তার চোখে ঘুমের ছাপ রয়ে গেছে। চুলগুলো অগোছালো, চোখ দুটো সামান্য ভারী। স্পষ্ট বোঝা যায় সে সত্যি একটু আগে ঘুম থেকে উঠেছে। নিশিতাকে দেখে আমিনা চৌধুরী একটু বিরক্ত মেশানো কণ্ঠে বললেন, সারাদিন শেষে তাহলে বের হলি? কোথায় ছিলি এতক্ষণ? নিশিতা চেয়ার টেনে বসতে বসতে নরম গলায় উত্তর দিল, আসলে আম্মু, বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু আগে ঘুম ভাঙলো। আমিনা চৌধুরীর মুখে কঠিন ভাবটা একটু নরম হলো। তিনি বললেন, আচ্ছা খেয়ে নে, সারাদিন তো কিছুই খাসনি। নিশিতা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আশেপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, এ কি, তোমরা সবাই কখন আসলে? আমাকে ডাকলে না কেন? নিশিতার এই সরল প্রশ্নে টেবিল জুড়ে হালকা হাসির রোল পড়ে গেল। কিন্তু সেই হাসির মাঝে রিয়ার মুখটা অদ্ভুতভাবে আরো ফ্যাকাশে হয়ে পড়ল। সে চুপচাপ চোখ নামিয়ে খাবারের প্লেটের দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটা ভেতরে ভেতরে তাকে কুড়ে খাচ্ছে। আফিয়া চৌধুরী স্নেহভরা কণ্ঠে বললেন, আমরা সবাই বিকেলেই এসেছি মা, তুই তখন ঘুমাচ্ছিলি, তাই কেউ ডাকিনি, এখন খেতে বস। এরপর তাদের কথার মাঝে আরাফাত চৌধুরী হালকা হাসি দিয়ে নিশিতা আর রিয়ার দিকে তাকিয়ে বললেন, তা তোমাদের পড়াশোনা কেমন চলছে আম্মু? আরাফাত চৌধুরীর কথা শুনে নিশিতা আর রিয়া একসাথে ভদ্রভাবে বলল, জি আলহামদুলিল্লাহ। এরপর আবার সবাই নানান রকম বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো। ডাইনিং টেবিলটা ধীরে ধীরে গল্প, হাসি আর দৈনন্দিন আলাপে ভরে উঠল। ঠিক তখনই নিশিতা খাবারের মাঝখানে হঠাৎ মাথা তুলে তাকালো। তার তাকিয়েই যেন বুকের ভেতরটা ধ করে উঠল। ফারিস একদম তার সামনের চেয়ারে বসে আছে। এক মুহূর্তের জন্য নিশিতার বিশ্বাসই হলো না। সে তো ভাবতেই পারেনি ফারিস এতক্ষণ ধরে এখানেই আছে। চোখ দুটো বড় বড় করে সে ফারিসের দিকে তাকিয়ে রইল। কোনো কথা নেই, কোনো নড়াচড়া নেই। নিশিতার সেই অবাক দৃষ্টিটা ফারিসের চোখ এড়ালো না। ঠোঁট কামড়ে হালকা একটা হাসি চেপে রাখলো, তারপর নিঃশব্দে একবারে দুষ্টুমি করে চোখ টিপ মারল। এই এক মুহূর্তে নিশিতার গলা শুকিয়ে এলো। সে হঠাৎ করে বিষম খেলো। আফিয়া চৌধুরী সঙ্গে সঙ্গে সতর্ক গলায় বললেন, আস্তে খা নিশি, খা, আবার বিষম খাবি। নিশিতা তাড়াতাড়ি পানির গ্লাস তুলে এক নিমিষে প্রায় গ্লাস ফাঁকা করে দিল। হৃৎপিণ্ডটা তখনও ঝরে ঝরে ধুকপুক করছে। মনে মনে সে ভাবল, উনি এখানে একদম আমার সামনে বসে আছে, আর আমি এতক্ষণ খেয়ালই করিনি। কখন আসলেন, কখন বসে গেলেন? নিশিতার এমন অমনোযোগী অবস্থা দেখে আমিনা চৌধুরী আবার বললেন, কি হলো নিশি, খেয়ে নে ঠিক করে। নিশিতা দ্রুত মাথা নাড়ে সম্মতি জানালো। চোখ নামিয়ে আবার খেতে শুরু করলো, কিন্তু প্লেটের খাবারের চেয়ে তার মনটা তখন অনেক দূরে, ঠিক তার সামনে চেয়ারে বসে থাকা সেই মানুষটার দিকে। হঠাৎ করে নিশিতা অনুভব করলো তার পায়ের সঙ্গে অন্য কেউ মৃদু খেলা করছে। এক সেকেন্ডে পুরো শরীর শিহরণ ছড়িয়ে পড়ল। তলপেট থেকে অজানা রকমের অনুভূতি ঢেউ ধরে এলো। একটাই কথা মনে হচ্ছিল, সে যেন পুরোপুরি কম্পিত, গলা শুকিয়ে গেছে, শব্দ করতে পারছে না। ভয়ে ভয়ে চোখ তুলে ফারিসের দিকে তাকালো। ফারিসের ঠোঁটের কোণে সেই দুষ্টুমি ভরা হাসি এখনো ছাপানো। নিশিতা আর একটু সরানোর চেষ্টা করতেই ফারিস আরো নিপুণভাবে পা চেপে ধরল
নিশিতা যেন অস্বস্তিতে পড়ে গেল। হাত পা হিম হয়ে গেছে, মনটা জুড়ে মনটা জড়ো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য টেবিল, খাবার সবাই সবকিছু যেন অদৃশ্য হয়ে গেছে। মনের ভেতর একটাই ভাব, এখন কি হবে? শেষেমেশে ফারিস ধীরে ধীরে পা ছাড়ল। নিশিতার বুক কিছুটা স্বাভাবিক স্পন্দন পেল। ফারিস উঠে দাঁড়ালো, বিশ্রামের মতো এক হাত পকেটে রেখে। ফারিসের উঠা দেখে আফিয়া চৌধুরী কৌতূহল মিশ্রিত কণ্ঠে বললেন, কি হলো বাবা, উঠে দাঁড়ালি কেন? ফারিস মায়ের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে উত্তর দিল, আমার খাওয়া হয়ে গেছে আম্মু, রুমে যাচ্ছি, অনেক টায়ার্ড আমি। এই বলে ফারিস ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরতলায় চলে গেল। নিশিতা তখন টেবিলে বসে গভীর নিঃশ্বাস ফেলল। হৃদয়ের দ্রুত ধকধকানো এখনো থামেনি। মনের ভিতর এক অদ্ভুত ঝড় চলছে, ভয়, উত্তেজনা, লজ্জা আর কৌতূহল সব মিলিয়ে। বুঝতে পারছিল আজকের এই ঘটনা সহজে ভোলা যাবে না। তলায় চলে গেল। সবাই যে যার রুমে চলে যাওয়ার পর ঘর পুরো নিস্তব্ধ হয়ে গেল। নিশিতা নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। পিছন ঘুরে একবার চমকে উঠল। ফারিস নিশিতার বেডে শুয়ে আছে, শরীরটা আয়েশি ভঙ্গিতে পুরো বিছানার উপর ছড়িয়ে আছে। নিশিতার চোখ বড় হয়ে গেল। এ কি, আপনি এখানে কি করছেন? নিজের রুম নেই? নিজের রুমে যান, আমার রুমে কি আপনার? নিশিতার কথাগুলো শুনে ফারিস কোনো অতিরিক্ত হেলদোল দেখালো না। হালকা মাথা কেঁপে বাঁকা ঠোঁটে কোনা দুষ্টুমি ছড়ালো। একেবারে শান্ত স্থির অবস্থায় শুয়ে রইল। নিশিতা প্রথমে কিছুটা আটকে উঠলেও দেখল ফারিস তার কথার কোনো বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তার এটা মনকে কিছুটা স্বস্তি দিল, কিন্তু একই সঙ্গে ভেতরে এক অদ্ভুত কৌতূহল এবং অস্থিরতা তৈরি করল। ফারিস শান্ত অবিচলিত কণ্ঠে উত্তর দিল, আমার বউ যেখানে আমিও সেখানে, এবার তাড়াতাড়ি আয়, ঘুম আসছে, ঘুমাবো। ফারিসের কথা শুনে নিশিতা হাঁ করে তাকিয়ে রইল। চোখ বড় হয়ে গেল, মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। হঠাৎ মনে হলো সে যেন মুহূর্তের জন্য সমস্ত বাতাস হারিয়ে ফেলেছে। কি কি বললেন আপনি? মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিন্তু গলার শব্দটা কেঁপে উঠছিল। এবার নিশিতা রেগে গিয়ে বলল, আপনি আমার সাথে ঘুমাবো? আমি আপনার সাথে ঘুমাবো না, কেউ দেখে ফেললে বিপদ হবে। নিশিতার কথা শুনে ফারিস বাঁকা চোখে তাকিয়ে রইল। তার চোখের গভীরতা, ঠোঁটের হালকা ভাঁজ, সব মিলিয়ে নিশিতার মনকে অচেতনভাবে কাঁপিয়ে দিল। হঠাৎ ধীরে কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে ফারিস বলল, এত কিছু তোর ভাবা লাগবে না। এখন তুই আমার কাছে আসবি নাকি আমি তোর কাছে যাব? নিশিতার বুকটা অচেতনভাবে ধুকপুক করতে লাগলো। ফারিসের হুমকিতে সে ভয় পেয়ে গেল। নিশিতা চুপচাপ তাকিয়ে রইল, চোখ বড় হয়ে মুখে অবিশ্বাস আর সামান্য ভয়ের ছাপ। হৃদয়টা দ্রুত ধকধক করতে লাগলো। মনের ভিতরে দ্বন্দ্ব, রাগ, লজ্জা, উত্তেজনা আর অজানা কৌতূহল সব একসাথে ঘুরপাক খাচ্ছে। একটু ভেবে সে চুপচাপ ধীরে ধীরে ফারিসের দিকে এগোলো, পা আগলে, হাত কেঁপে, কিন্তু ভেতরে অদ্ভুত এক শান্তি ও স্বস্তি অনুভব করছিল। ফারিসের চোখ নিঃশব্দ অধিপত্য, ভ্রু কুঁচকে হাসি, সব মিলিয়ে নিশিতাকে এক অদ্ভুত অনিশ্চয়তার জায়গায় ঠেলে দিচ্ছে। শরীরে ছোট ছোট নড়াচড়া, হালকা হাত হালকা কেঁপে, নিঃশ্বাস কিছুটা থমকে, সবই তার ভেতরে উত্তেজনা প্রকাশ করছে। ফারিস কিছুতেই তাড়া দিচ্ছে না, শুধু তাকিয়ে আছে। নিশিতার মন ধীরে ধীরে বুঝতে লাগলো ভয় আছে, কিন্তু এক অন্যরকম নিরাপদ অনুভূতিও আছে। শেষেমেশে নিশিতা হালকা শ্বাস নিয়ে ধীরে ধীরে ফারিসের পাশে গিয়ে শুয়ে পড়ল। নিশিতা শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফারিসও ধীরে তার উপর শুয়ে পড়ল। বুকের মাথা রেখে নরম কণ্ঠে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দিবি জান। নিশিতার ছোট শরীরটার উপর ফারিস শুয়ে থাকা কিছুটা দম বন্ধ হয়ে এলো, কিন্তু কিছুতে সে ভয়ে কিছু করতে পারছে না। চোখ তুলে ফারিসকে দেখল, সব ভয়ের ভাবনা একদম মুছে গেল। হালকা ভোঁতা হাতে ফারিসের চুলে আলতো স্পর্শ করতে শুরু করলো। ফারিস চোখ বন্ধ করে আরাম নিয়ে শুয়ে পড়ল। গভীর ঘুম হয়তো গত 7 বছরে একবারও হয়নি। মনের মধ্যে এক শান্তি, এক ধরনের মানসিক ম্লান যা তাকে পুরোপুরি শীতল করে দিয়েছে। হয়তো ফারিসের মানসিক শান্তি এখন তার নীলাম্বরী। নিশিতা নিজেও সেই শান্তি অনুভব করলো। ফারিসের কাছাকাছি, তার উষ্ণতার কাছাকাছি মনটা অজান্তেই স্বস্তি পেল। ঘরটা নিঃশব্দ, কেবল ফারিসের নিঃশ্বাস আর নিশিতার ছোট্ট হাতের আলতো স্পর্শ। বাইরে রাতের নিস্তব্ধতা, ভিতরে অদ্ভুত এক নীরবতা।
সব মিলিয়ে যেন সময় থমকে গেছে। চৌধুরী বাড়িতে রাতের খাবার শেষ করে সবাই যে যার মতো নিজের রুমে চলে গেছে। রাজীবও ব্যতিক্রম নয়। নিজের রুমে ঢুকে দরজা আটকে বেডে হেলান দিয়ে বসল। ঘরের আলোটা মৃদু, বাইরে রাত নিঃশব্দ। হাতের ফোনটার স্ক্রিনে চোখ পড়তেই দেখল রাত 12টা ছুঁই ছুঁই। হঠাৎ করে মাথায় এসে পড়ল অহনাকে কল দেওয়ার কথা। বেশি কিছু না ভেবে অহনার নাম্বারে কল দিল। অন্যদিকে অহনা পড়াশোনা শেষ করে ফোনটা পাশে রেখে ঘুমাতে যাচ্ছিল। ঠিক তখনই ফোনের রিং বেজে উঠল। বিরক্ত চোখে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকালো। রাজীব। তার ফোনে নামটা সেভ করা আছে, একটাই শব্দে, ডিস্টার্ব। অহনা কোনো গুরুত্ব না দিয়ে ফোনটা আবার পাশে রেখে দিল। আয়েশি ভঙ্গিতে শুয়ে পড়ল। রিং বাজতেই থাকলো, তারপর কেটে গেল। এদিকে রাজীব আরো বেশি বিরক্ত হয়ে পড়ল। কয়েক সেকেন্ড ভেবে নিয়ে সে মেসেজ পাঠালো, ফোনটা ধরবে নাকি আমি নিজেই আসবো? চয়েস ইজ ইয়োর। মেসেজ নোটিফিকেশন দেখে অহনা আবার ফোনটা হাতে নিল। বেডে পিঠ ঠেকিয়ে বসে মেসেজটা ওপেন করলো। নিজের মনে বিরক্ত হয়ে বলল, এই লোকটার কি কোনো কাজকর্ম নেই রাত দুপুরে আমার কাছে কল করা ছাড়া? ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। এবার আর নিজেকে সামলাতে পারলো না অহনা, বিরক্ত চেপে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রাজীব কিছু বলার আগে অহনা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সমস্যা কি আপনার? এত রাতে কল দিয়েছেন কেন? আর কোনো কাজকর্ম নেই নাকি? অহনার কথা শুনে রাজীব হেসে উঠল, কণ্ঠে স্পষ্ট দুষ্টুমি। আছে তো কাজ। একটু থেমে বলল, তোমার সাথে কথা বলা। তারপর হালকা হাসি দিয়ে, আর এমনিতেও তো বলেছিলাম রাতে কল দেব, মনে নেই? রাজীবের কথায় অহনা কয়েক সেকেন্ড চুপ করে রইল। কি উত্তর দেবে ভেবে পেল না। বিরক্তটা ঢাকতে না পেরে শেষে রেগেই বলল, তাহলে কল দিয়েছেন কেন? অহনার বিরক্তিকর কণ্ঠস্বর রাজীবের কানে আসতে রাজীব হালকা কণ্ঠে বলল, এমনি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিয়েছি। যাই হোক, কেমন আছো? অহনা কথাটা শুনে আরো বিরক্ত হয়ে উঠল। কণ্ঠে স্পষ্ট বিরক্তির ঝাঁজ। এত রাতে হঠাৎ আপনার আমার খোঁজ খবর নেওয়ার কথা মনে হলো? একটু নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনি কি সত্যি এতটাই আজব মানুষ? রাত দুপুরে মানুষকে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই? অহনার এই কথা শুনে রাজীবের হাসিটা মিলিয়ে গেল। কণ্ঠটা এবার একটু শক্ত হলো। আমি যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তরটা কি এটা? ওপাশ ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। অহনা বুঝতে পারল কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। সে নিজেকে সামলে নিয়ে এবার শান্ত কণ্ঠে বলল, দেখুন, আমার সত্যি ঘুম আসছে। কালকে চাইলে খোঁজখবর নিয়েন, এখন রাখি, ঠিক আছে? রাজীব হালকা বিরক্তিকর হাসি দিয়ে বলল, ও হুম। এভাবে বিষয়টা এড়িয়ে যেতে চাইছো? শোনো মেয়ে, জরুরি কথা বলার জন্যই কল দিয়েছি। এই কথাটা শুনে অহনা আর কিছু বলল না। ফোনটা কানে চেপে ধরে চুপচাপ শুনতে লাগলো। ভিতরে ভিতরে একটু অজানা অস্বস্তি কাজ করতে শুরু করলো। রাজীব এবার স্পষ্টভাবে বলল, কালকে আমাদের বাড়িতে একটা পার্টি আছে। একটু থেমে জোর দিয়ে বলল, তুমি সকাল সকাল আমাদের বাসায় চলে এসো, বুঝতে পেরেছো তো? অহনা কিছু বলার আগেই রাজীব আবার যোগ করলো, আর হ্যাঁ, আমি না শুনতে চাই না। এই কথা শুনে অহনা চোখ কপালে উঠল। সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলল, পার্টিতে আমার কি কাজ? হ্যাঁ? কণ্ঠে অবজ্ঞা নিয়ে বলল, আমি কোনো পার্টিতে যাব না। আপনি এখন রাখুন তো। রাজীবের কণ্ঠ এবার বদলে গেল। আগের হাসি খুশি ভাব উধাও, গলায় হুমকির সুর। যদি না যদি না আসো তাহলে তুলে নিয়ে আসবো। অহনা অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। রাজীব আবার বলল, এবার তুমি যা ভালো বুঝো। তারপর এমন সুরে বলল, যেন সিদ্ধান্ত নেওয়ার আগে, আচ্ছা রাখি, ঘুমাও, আর কালকে তাড়াতাড়ি চলে এসো। এই কথাগুলো বলে রাজীব কল কেটে দিল। অহনা স্তব্ধ হয়ে বেডে বসে রইল। কয়েক সেকেন্ড ফোনটা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। নিজের মনে ফিসফিস করে বলল, এই লোকটার মাথায় কি সত্যি তার ছেড়ে আছে নাকি? এত রাতে কল দিয়ে এসব কথা বলে। বিরক্তি আর বিস্ময় মিশিয়ে আবার বলল, কি আজব লোক রে বাবা। আর কিছু ভাবার শক্তি পেল না অহনা। ক্লান্ত শরীরটা বেডে এলিয়ে দিল। চোখ বন্ধ করতে রাজীবের কথাগুলো আবার কানে বাজতে লাগলো, আমি না শুনতে চাই না, তুলে নিয়ে আসবো। কিছুক্ষণ এপাশ ওপাশ পরেও শেষ পর্যন্ত ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এলো। ধীরে ধীরে অহনা ঘুমের দেশে তলিয়ে গেল।
অজানা এক অস্বস্তি আর আগামী দিনের অজানা ভয় বুকে নিয়েই ধরণীতে নতুন এক সকালে শুরু হলো। ভোরের নরম আলো নিশিতার রুমের জানালা দিয়ে আস্তে আস্তে ঢুকে পড়ল। আলোটা যেন ঘরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়ে রাতের সমস্ত নিস্তব্ধতা ধুয়ে দিচ্ছিল। নিশিতা তার অভ্যাস অনুযায়ী ভোরের ঘুম থেকেও জেগে উঠল। গত কয়েকদিন বেশ কিছু অনিয়ম হয়েছিল, কিন্তু আজ আর কোনো অনিয়ম হয়নি। চোখ পিটপিট করে চারপাশে তাকাতেই নিশিতা একটু থমকে গেল। শরীরটা যেন নড়াতে পারছে না, বুকের উপর ভারী কিছু অনুভব করলো। হাত পা নড়ানোর চেষ্টা করলেও পারল না। কিছু একটা শক্ত করে তাকে চেপে ধরে রেখেছে। ধীরে নিজে তাকিয়ে দৃশ্যটা পরিষ্কার হলো। ফারিস নিশিতার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে তলিয়ে আছে সে। মুখে একরাশ শান্তি, নিঃশ্বাসের ছন্দ ধীরে আর গভীর, ধীর আর গভীর। নিশিতার ঠোঁটের কোণে অজান্তে একটা মুচকি হাসি ফুটে উঠল। মনে মনে বলল, আপনি একদম ছোট্ট বাচ্চার মতো ঘুমান। ঠিক তখনই খেয়াল হলো ফজরের নামাজের সময় হয়ে গেছে। নিশিতা আর কিছু না ভেবে সাবধানে ফারিসকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করতে লাগলো। ফারিস এতটাই গভীর ঘুমে ছিল যে নিশিতার খুব একটা কষ্ট হলো না। ধীরে ধীরে তাকে পাশে শুয়ে দিয়ে নিশিতা উঠে দাঁড়ালো। তারপর নিঃশব্দে ওয়াশরুমে চলে গেল উঁচু করতে। ঠান্ডা পানির ছিটা মুখে লাগতে মনটা একদম শান্ত হয়ে গেল। যেন ভেতরের সব ক্লান্তি ধুয়ে মুছে সরে গেল। অজু শেষ করে বের হয়ে মাথায় ওড়না জড়িয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো নিশিতা। এই সময়ে হঠাৎ ফারিসের ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলো সে। পাশে তাকিয়ে নিশিতাকে না দেখে বুকের ভেতর হঠাৎ একটা অজানা ভয় ঢুকে পড়ল। তাড়াহুড়া করে চারপাশে চোখ বুলালো। ঠিক তখনই সামনে চোখ পড়তে ভয়টা যেন ওখানেই থেমে গেল। নিশিতা নামাজে দাঁড়িয়ে আছে। ফারিসের চোখ জ্বলজ্বল করে উঠল। মনটা এক নিমেষেই শান্ত হয়ে গেল। সে আয়েশি ভঙ্গিতে আবার শুয়ে পড়ল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতার দিকে। নিশিতার সালাম ফেরানোর মোনাজাতের ঠোঁট নাড়া, সবকিছুতেই ফারিস মুগ্ধ। চোখে মুখে ভালোবাসার ছাপ স্পষ্ট। নামাজ শেষে নিশিতা মোনাজাত করে উঠে ফারিসের সামনে এসে ঝুঁকে হালকা করে ফু দিল। ফারিস তখনও মুগ্ধ চোখে তাকিয়ে থেকেই বলল, কখন উঠলি? নিশিতা হেসে উত্তর দিল, একটু আগেই। এই বলে সে সামনে এগোতে হঠাৎ ফারিস তার হাত ধরে টান মেরে নিজের উপর ফেলে দিল। হাসি মুখে বলল, আমার বউ তো দেখি সব কাজই পারে। একটু দুষ্টুমি মেশানো কণ্ঠে বলতে শুরু করলো, শুধু রান্নাটা বাদে, তাই না বউ?